যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা ও টিউশন শিক্ষকরা আমাকে ফোন করছেন বা আমার ভিডিওতে কমেন্টস করছেন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2025 ক্লাস 3 প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে, এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমগ্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। এর আগের ভিডিওতে অর্থাৎ গতকালকে আমি ক্লাস 4-এর সমগ্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025, বিষয় বাংলা, তৃতীয় শ্রেণী। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, মধুমাঝির নৌকা কিসে বোঝাই করা? তা এখানে উত্তর হবে মধুমাঝির নৌকা পাটে বোঝাই করা। খ, অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? জিজি কি করছে? তাহলে এখানে অভিযানের লেখকের সঙ্গীর নাম ছিল জর্জ অ্যালবার্ট জর্জ ডিউক, আর জিজি কি আছে? বেঘরে আছে, বেঘরে ঘুমিয়ে আছে। ঠিক আছে, নেক্সট। গ, গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? উত্তর হবে গাছেরা মানুষদের অক্সিজেন দেয়, ফল ফুল দেয়, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর ভাঙন রোধ করে, ওষুধ তৈরিতে সাহায্য করে, পাখিদের বাসা বাঁধতে দেয়। এভাবে গাছ আজও মানুষকে উপকার করে। ঘ, লিপির বাড়ি কোথায়? সে কখন বাগানে যায়? উত্তর লিপির বাড়ি এগরায়, স্কুল ছুটি হলে লিপি বাগানে যায়। তারপরে মোর দাগে, হিংসুটির দিদির বয়স কত? সে কি কি বই পড়ে ফেলেছে? এখানে উত্তর হবে হিংসুটির দিদির বয়স 8 বছর, সে বোধোদয়, ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। নেক্সট প্রশ্নের উত্তর দেখব আমরা। চ, আরাম কবিতার কবির নাম কি? কুজন কি? আরাম কবিতার কবির নাম বিখ্যাত কবি শঙ্খ ঘোষ। কুজন শব্দের অর্থ হলো পাখির ডাক। চলে যাব পরের প্রশ্নে আমরা। দেখুন, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, আমরা আস্তে আস্তে প্রশান্ত আরব ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। এটা ঢেউয়ের তালে তালে গল্প থেকে নেওয়া হয়েছিল, এটা হবে ভারত মহাসাগরের দিকে, তাই এখানে ভারতের উপরে টিক চিহ্ন দেব। তারপরে দেখুন খ, একসঙ্গে আলাদাভাবে মিলেমিশে থাকলে শক্তি বাড়ে, এটা হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তারপরে গ, নৌকা যাত্রা কবিতায় শিশুটি যাবে রাজা মন্ত্রী রাজপুত্র হয়ে, এখানে হবে রাজপুত্র, তাই রাজপুত্রের উপরে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখুন পরবর্তী দেখুন, মাঠের থেকে এঁটো কোটা কুটো কাটা কাঠ কুটো নিয়ে বাসা বাঁধলো, এটা হবে কুটো কাটা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখুন, চিপকো শব্দের মানে জড়িয়ে ধরা, তাড়িয়ে দেওয়া, কাছে ডাকা, এটা হবে জড়িয়ে ধরা, তাই জড়িয়ে ধরার উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে দেখুন, শুনে হিংসায় ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো, এটা হবে ভয়ে, ভয়ের উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে এখানে দেখুন 3-এর দাগের শূন্যস্থান পূরণ করো। এখানে দুটো কবিতা থেকে নেওয়া হয়েছে। তো প্রথমটা কি? পর্যটক, তারপরটা আরাম কবিতা থেকে। তা মাথায় ড্যাশ পাগড়ি ড্যাশ, তাহলে মাথায় মস্ত পাগড়ি এঁটে। তারপরে গজিয়ে ড্যাশ ড্যাশ ছেঁটে, তাহলে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন। খ, ড্যাশ ভেঙে ড্যাশ আজ পাখিদের ড্যাশ বাবা ড্যাশ মা আছে, এখানে ঘুম ভেঙে দেখি আজ, এখানে ঘুম আর ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, এখানে কুজন হবে, পাখিদের কুজনে বাবা আছে মাও আছে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ হয়ে গেল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে আছে হিংসুটি, তালগাছ, লিপি, শঙ্খ ঘোষ, আর এই খ স্তম্ভে বাবুই পাখি, আরাম, পুতুল, এগরা। তাহলে হিংসুটি কিসের সঙ্গে মিলবে? হিংসুটি পুতুলের সঙ্গে মিলবে, তালগাছ বাবুই পাখি, লিপি এগরা, শঙ্খ ঘোষ আরাম। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন, অর্থ মানিক, মানিক শব্দের অর্থ হলো এক প্রকার মহামূল্য রত্ন। তারপর গগন, গগন শব্দের অর্থ আকাশ। বিপরীত শব্দ লেখো, আমি একটু তাড়াতাড়ি বলি কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে বিপরীত শব্দ লেখো। দেখুন, ক,
বা মিথ্যে এটা হবে সত্য বা সত্যি লিখলেও হবে, ঘন এটা হবে পাতলা। তারপরে বর্ণ বিশ্লেষণ করো, আকাশ, আকাশকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাই আ যোগ কয় হসন যোগ আ যোগ তালবস্যয় হসন্ত, এইটুকু লিখলেই হবে, হসন না দিলেও হবে। আমি যদি এটাকে তালবস্যটাকে ভাঙতে চাই তাহলে অ দিতে হবে ব্র্যাকেটে। তারপর নির্দেশ, নির্দেশটাও আমি এইভাবে ভেঙে দিলাম, দন্ত নয় হসন যোগ হস্যই, তারপরে রয় হসন যোগ দয় হসন যোগ এ যোগ তালবস্যয় হসন যোগ অ, নির্দেশ। ঠিক আছে, তারপরে বাক্য রচনা করো, সহযোগিতা, সহযোগিতা দিয়ে বাক্য রচনা আমি একটা লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতোই প্র্যাকটিস করাবেন বা বাচ্চাদের বলবেন যে তোরা একটা কর, নতুন ওরা নিজেরাই পারবে। একতা ও সহযোগিতা ছাড়া কোনো বড় কাজ সম্পন্ন করা যায় না। তারপরে এটা হয়ে গেল একটা বাক্য, এখানে দাঁড়ি দিতে হবে। ঠিক আছে, তারপরে বলাকা, বলাকা শব্দের অর্থ পাখির ঝাঁক, সাদা পাখির ঝাঁককে বলা হয় বা পাখির ঝাঁক, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আকাশে সাদা বলাকা শাড়ি উড়ে যাচ্ছে। তারপরে 9, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। কি আছে, রি প উ কা, তাহলে এটা কি হবে, উপকারী, উপকারী হবে। তারপরে পা রন ত তে, তাহলে এটা হবে তেপান্তর। ঠিক আছে, তারপরে দেখুন 10, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ লেখো। এখানে বাধা আর বাঁধা এই দুটো, আর ধ্বনি আর ধ্বনি, এর অর্থের পার্থক্য লিখতে হবে। তাহলে বয়াকার ধয়াকার বাধা, বাধা শব্দের অর্থ আটকে যাওয়া বা নিষেধ, আর বাঁধা মানে বাঁধন বা বেঁধে রাখা। ঠিক আছে, আর ধ্বনি, ধ দন্ত নয় দীর্ঘই ধ্বনি, এই ধ্বনি শব্দের অর্থ বড়লোক বা অনেক সম্পদের অধিকারী। ঠিক আছে, আর ধয় বয় দন্ত নয় ধ্বনি, ধ্বনি শব্দের অর্থ হলো শব্দ বা আওয়াজ। ওকে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। যে প্রশ্নপত্র কেমন হয়েছে দেখবো আমরা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ। 1, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গর গায়ের রং সবুজ, এটা হবে গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, গঙ্গা ফড়িং বা ফড়িং, ঘাস ফড়িং, ঘাস ফড়িং আর কি রং সবুজ। তারপরে আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, হু এম আই, আমার রঙিন পাখনা আছে বা ডানা আছে, আই সাক আমি শুষে নেই, নেকটার মানে ফুলের রস, ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে, হু এম আই আমি কে, তাহলে উত্তর হবে আই এম বাটারফ্লাই, আমি প্রজাপতি। নেক্সট সি, সি এর দাগে আছে হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার, ওভার হিয়ার বলছে ওয়াইজ ফিশ বা জ্ঞানী মাছটা কি শুনতে পেয়েছিল, তাহলে উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার টু ক্যাচ দেম। বলছে জ্ঞানী মাছটা শুনতে পেয়েছিল যে একটা জেলে অন্য একটা জেলের সঙ্গে কথা বলছে তাদেরকে ধরার জন্য, একটা প্ল্যানিং করছিল। হ্যাঁ, লুক অ্যাট দিস ফিশ এরকম বলছিল না। তারপর ডি, হুইচ ওয়াটার ইজ সল্ট ইন টেস্ট, কোন জল স্বাদে নোনতা, উত্তর হবে সি ওয়াটার ইজ সল্টি ইন টেস্ট, সমুদ্রের জল স্বাদে নোনতা। তারপর ই, হুইচ ইজ ইউর ফেভারিট ফিশ, তোমার পছন্দের মাছ কি, যার যেটা পছন্দ সে সেটাই লিখবে। আমি একটা লিখে দিলাম যে স্যামন ইজ মাই ফেভারিট ফিশ, স্যামন আমার পছন্দের মাছ, যদিও আমি এটা কখনো খাইনি। তারপরে 2, fill in the blanks with the help of the words given in the help box, নিচে যে হেল্প বক্স দেওয়া আছে সাহায্যকারী বক্স, এই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে নিচে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে ইনসেক্ট মানে পতঙ্গ, গার্ডেন মানে বাগান, নেকটা মানে ফুলের রস, ফ্লাওয়ার্স মানে ফুল, টু মানে দুটি, বিউটিফুল মানে সুন্দর, উইংস মানে ডানা, কালারফুল মানে রঙিন, এগুলো দিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে কি আছে আমরা প্রথমে দেখে নেব। বাটারফ্লাই ইজ আ বিউটিফুল ড্যাশ, তাহলে বাটারফ্লাই ইজ আ বিউটিফুল ইনসেক্ট, এখানে ইনসেক্ট বসাবো। ইট হ্যাজ ড্যাশ পেয়ার্স অফ ড্যাশ ড্যাশ, তাহলে এখানে লিখবো ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস, এখানে ঠিক আছে। তারপরে ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ড্যাশ, এখানে ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স বসাবো এখানে। তারপরে ইট সাকস ড্যাশ ফ্রম ফ্লাওয়ার্স, এটা হবে নেকটার, ইট সাকস নেকটার ফ্রম হোয়াট ফ্লাওয়ার্স, আই সি দেম ইন মাই ড্যাশ, আই সি দেম ইন মাই গার্ডেন, এখানে আমরা গার্ডেন বসিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। দেখুন ট্রু ফলস আছে, যেটা সত্য তার পাশে টি লিখতে হবে এবং যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এই স্টেটমেন্টগুলোর মধ্যে। দেখুন দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য উইন্টার প্লেইং মিউজিক, গ্রাসহপার বা ফড়িংটি শীতকালটা কাটিয়েছিল গান গিয়ে, না গরমকালটা কাটিয়েছিল গান গিয়ে, তাই এটা মিথ্যা হবে। তারপরে
দ্য গ্লোওয়ার্ম ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট। গ্লোওয়ার্ম বলতে এখানে আপনার জোনাকি পোকা, সেটা কি অন্য পতঙ্গের থেকে আলাদা? অবশ্যই এটা আলাদা, তাই এটা টি হবে। তারপরে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটা ভুল হবে, সেসব গর্বিত ছিল। আর তারপরে ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি জল থেকে উৎপন্ন হয়, এটা সত্য, তাই এখানে টি লিখবো আমরা। তারপরে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ময়ূরটি একটা নদীর ধারে বাস করতো, এটা ভুল, একটা লেকের ধারে বাস করতো, তাই এখানেও আমরা এফ লিখবো। তারপরে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দিতে হবে। এখানে দেখুন এর দাগে কি দেওয়া আছে, অ্যান্ডস বিজ মেক হানি, বলছে পিঁপড়ে অথবা মৌমাছি মধু তৈরি করে, এটা বীজ হবে, বি উপরে আমরা টিক চিহ্ন দেবো, মৌমাছি। তারপরে স্পাইডার হ্যাজ 6-8 লেগস, স্পাইডার মাকড়সার কটি পা আছে? 8টি, তাই এখানে 8 এর উপর টিক চিহ্ন দেবো আমরা। তারপরে বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, একটা ইনসেক্ট বা পতঙ্গের শরীরকে, দেহকে কটি ভাগে ভাগ করা যায়? 5টি না 3টি? এখানে 3টি, তাই 3 এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। তারপরে ডি, দ্য বাইট অফ এ বি বাটারফ্লাইজ ইজ পেইনফুল, বলছে একটা প্রজাপতি বা একটা মৌমাছির কামড় খুব যন্ত্রণাদায়ক, এটা হবে মৌমাছি, তাই বি এর উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে জি, গ্রাসহপার জাম্পস অন দ্য গ্রাস ওয়াটার, গ্রাসহপার লাফায় ঘাসের উপরে, জলের উপরে, এটা হবে ঘাসের উপরে, তাই গ্রাসের উপরে আমরা টিক চিহ্ন দেবো। 5, দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি, এখানে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস এবং নেমিং ওয়ার্ডস আছে, যেটা যার সঙ্গে মিলবে মেলাতে হবে। তো এখানে এ কলমে যেগুলো আছে লিটল, কোল্ড, সফট, ওল্ড, আর কলম বিতে আছে কেক, গ্র্যান্ডফাদার, আইসক্রিম, বেবি। লিটিল, এখানে লিটিল আর বেবির সঙ্গে মিলবে, লিটিল আর বেবির সঙ্গে এটা মিলে যাবে। তারপরে কোল্ড, কোল্ডের সঙ্গে আইসক্রিমের সঙ্গে মিলবে। তারপরে সফট, সফটের সঙ্গে কেক, সফট কেক, আর ওল্ড গ্র্যান্ডফাদার। ঠিক আছে, বেবিটা এটা একটু সরে গেছে, এটা লিটিল বেবি, লিটিল বেবির সঙ্গে মিলবে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে সব বাক্য রচনা করতে হবে। সামা দিয়ে বাক্য রচনা করলে কি, আমি একটা লিখে দিয়েছি দেখুন, সামা ইজ মাই ফেভারিট সিজন, গ্রীষ্ম আমার প্রিয় ঋতু। তারপর প্রাউড দিয়ে একটা লিখেছি, উই ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য গর্ব অনুভব করি। তারপরে 7, রাইট অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লিখতে হবে। ডিফারেন্ট দিয়ে বিপরীত শব্দ লিখলে ডিফারেন্ট মানে পৃথক পৃথক, আর এখানে বিপরীত শব্দ কি হতে পারে? অপোজিট ওয়ার্ড সেম, এখানে সেম লিখলাম। তারপর ক্লিন মানে পরিষ্কার, এখানে আমরা ক্লিনের অপোজিট ওয়ার্ড লিখতে পারি, ক্লিনের অপোজিট ওয়ার্ড হলো ডার্টি লিখলাম আমরা। তারপরে 8 দাগ, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, নিচে যে লেটার গুলো দেওয়া আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে SABET আছে আর ERTAW আছে, তাহলে প্রথমটা বেইথ হবে, মানে স্নান করা। তারপরে ERTAW, এটা ওয়াটার মানে জল। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নের জন্য। পরের প্রশ্নে কি আছে দেখুন, দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় গণিত। এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখুন একটা বর্গাকার চিহ্ন আয়তক্ষেত্র দেওয়া আছে এবং দুটি কোণ জোড়া আছে। তো এখানে বলছে এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি? দেখুন, এটা আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, আমরা বাচ্চাদের জন্য সহজ করে, এখানে কিন্তু 4টি ত্রিভুজ আছে, বাট লজিক্যালি সঠিকভাবে দেখলে এখানে দেখুন আরো বড় বড় করে দেখলে দুই সাইডে দুটো করে, মানে এখানে টোটাল 8টি ত্রিভুজ আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? উপরের চিত্রে ত্রিভুজের সংখ্যা 8টি। ঠিক আছে, নেক্সট খ, 32/8 সমান 4, এখানে ভাজক কত? তাহলে এখানে ভাজকটা কোনটা হবে? ভাজক এখানে 8, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়, তাহলে এখানে কি হবে? এখানে ভাজক 8। তারপরে 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা? 41 সংখ্যাটি এটা বিজোড় সংখ্যা, তো আমরা লিখবো 41 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তারপরে ঘ, কোন বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? কোন বিজোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে আমরা ভাগশেষ থাকবে 1। যেমন 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 3 6, তাহলে 1 থাকছে, তাহলে এখানে হবে 1। ঠিক আছে, তারপরে মোট দাগে 2 থেকে 10 পর্যন্ত মোট কতগুলি জোড় সংখ্যা আছে? এটা হবে 5টি জোড় সংখ্যা আছে 2 থেকে 10 পর্যন্ত। তারপরে 2, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, জোড় সংখ্যাটি সর্বদা 2 3 4 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যাটি সর্বদা 2 দ্বারা বিভাজ্য। তারপরে ক্ষয়ের দাগে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999 আর 917, এটা হবে 999।
ঠিক আছে। তারপরে 7টি 8-এর যোগফল, 7টি 8কে যোগ করলে পাওয়া যাবে 27 56, এখানে হবে 56, ঠিক আছে। তারপরে দেখুন 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 6 2 12, তাহলে 1, এখানে থাকে 1। তারপরে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় 1 যোগ করলে পাই, কোন বিজোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি জোড় সংখ্যা পাবো, বিজোড় সংখ্যা পাবো না মৌলিক সংখ্যা পাবো? আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করুন 3 একটা বিজোড় সংখ্যা, এর সঙ্গে 1 যোগ করলে কি 4 হচ্ছে, 4টি জোড় সংখ্যা, তাহলে কি বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার উপরে আমরা টিক চিহ্ন দেব। চলে যাব পরের প্রশ্নে। আমরা দেখুন পরবর্তী প্রশ্নে কি আছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ ভাগ 8 সমান 9, অর্থাৎ কতকে 8 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যায়? তাহলে আমরা যদি 72কে 8 দিয়ে ভাগ করি, 8 9 72, তাহলে ভাগফল কত হবে 9, তাহলে এখানে হবে 72কে, ঠিক আছে। তারপরে জোড় যোগ বিজোড়, জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে কত হবে? জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে আমরা মনে করুন না একটা জোড় সংখ্যা 6, এর সঙ্গে যদি 3 যোগ করি 9, 9টা কি বিজোড়, তাই জোড়ের সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যায় হবে। তারপরে 8 জোড়া কলা সমান ড্যাশটি কলা, 8 জোড়া কলা সমান 16টি কলা। তারপরে পরের প্রশ্নে কি আছে, ঘ বিয়োগ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো, তাহলে বিয়োগ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো যোগ প্রক্রিয়া, ঠিক আছে। তারপরে ও একটি বর্গক্ষেত্রের ড্যাশটি বাহু, একটি বর্গক্ষেত্রের 4টি বাহু। পরের প্রশ্নে আমরা চলে যাব। 4 ভাগফল ও গুণফল নির্ণয় করো, এখানে 210কে 2 দিয়ে ভাগ করতে হবে, যেভাবে ভাগ করতে হয় আপনারা সেইভাবে করাবেন। আমি এখানে সংক্ষেপে শুধু উত্তরটা লিখে দিয়েছি। 210কে 2 দিয়ে ভাগ করলে 105, আর 157 গুণিতক 5, মানে 157কে 5 দিয়ে গুণ করতে হবে, আপনারা গুণ করে দেখিয়ে দেবেন। আমি এখানে জাস্ট উত্তরটা লিখে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে বড় হয়ে যাবে। তারপরে 5-এর দাগে নিচের বিবৃতির মধ্যে সঠিক হলে সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, না 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার, ঠিক আছে, এটা ভুল, এখানে ভুল, মিথ্যা লিখবো আমরা। তারপরে দুটি বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদা জোড় সংখ্যা পাই, এটা সত্য। তারপরে গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, এটাও কিন্তু সত্য, তাই এখানে আমরা সত্য লিখবো। 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের, 99 এর পরের সংখ্যা কি 100, 100টা কিন্তু 2 অঙ্কের নয়, এটা 3 অঙ্কের, তাই এটা মিথ্যা। আর দুটি 1 টাকা সমান 100 পয়সা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, দুটি 1 টাকা মানে 200 পয়সা, তাই এটাও কিন্তু মিথ্যা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন যোগ ও বিয়োগ করো, 15 টাকা 20 পয়সা আর 10 টাকা 30 পয়সাটাকে যোগ করতে হবে। তো আমরা যদি 20 আর 30 এটাকে যোগ করি 50 পয়সা, আর এখানে 15 আর 10 25 টাকা, তাহলে এখানে 25 টাকা 50 পয়সা হবে। তারপরে আমরা যদি যাই 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 10 পয়সা, 6 টাকা 10 পয়সা, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব। দেখুন পরের প্রশ্নটা কি আছে, নিচের সমস্যাগুলি সমাধান করো। ক দার্জিলিং থেকে 8 পেটি কমলালেবু এসেছে, প্রত্যেক পেটিতে 64টি কমলালেবু আছে, 64টি করে কমলালেবু আছে, তবে দার্জিলিং থেকে মোট কতগুলি কমলালেবু এসেছে? অর্থাৎ একটি পেটিতে আছে 64টি কমলালেবু, তাহলে 8টি পেটিতে কটা? তাহলে 64টিকে 8 দিয়ে গুণ করলে কিন্তু পাওয়া যাবে। আপনারা এই গুণ করে দেখিয়ে দেবেন, অঙ্কটা করে দেখিয়ে দেবেন এবং লিখে দেখিয়ে দেবেন। তারপরে খ 260টি চকলেটে 8টি বক্সে সমান ভাগের সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে? অর্থাৎ 260টিকে 8 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর যে ভাগফলটা থাকবে ভাগফল হয়ে গেল, আর যেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ ভাগ শেষ থাকবে, সেটাই হলো অবশ্যই উত্তর, ঠিক আছে। এটা আপনারা ভাগ করে দেখিয়ে দেবেন। তারপরে চলে যাব আমরা পরিবেশ প্রশ্নের জন্য। পরিবেশ প্রশ্নে কি আছে দেখুন। পরিবেশ প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। 1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক ছিটে বেড়ার দেওয়াল কিভাবে তৈরি করা হয়, ঘরামি কাদের বলে? তাহলে উত্তর কি লিখবো, বাঁশ কঞ্চি খুঁটির মতো গেঁথে আড়াআড়ি বোনা হয়, তারপর খড় কাদা গোবর মিশিয়ে দেওয়ালে লেপে দেওয়া হয়, শুকিয়ে গেলে এটি ছিটে বেড়ার দেওয়াল হয়। অর্থাৎ বাঁশ কুঞ্চি দিয়ে একটু বেড়া টাইপের করা হয় এবং তার উপরে মাটির প্রলেপ মতো মাটি দিয়ে লেপে দেওয়া হয়, খড় ইত্যাদি দিয়ে লেপে দেওয়া হয়, গোবর টোবর দিয়ে মিশিয়ে, এগুলোকে বলা হয় ছিটে বেড়া। আর এখানে ঘরামি কাদের বলে? যারা বাঁশ খড় দিয়ে ঘর বাড়ি বানায় টালি দিয়ে, এদেরকে ঘরামি বলা হয়, ঠিক আছে। সেটা আমার এখানে উত্তরটা লিখে দেওয়া হয়নি, আপনারা এটা লিখে দেবেন। তারপরের প্রশ্ন দেখুন। খ
পারিবারিক জীবিকা বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। পারিবারিক জীবিকা অর্থাৎ পরিবার সূত্রে যে জীবিকা পাওয়া যায় দীর্ঘদিন ধরে, মনে করেন আমার বাবা চাষ করে, আমিও চাষ করছি, বা কেউ যদি আমার ছেলেও চাষ করে, এই জীবিকাটা এটা কিন্তু পারিবারিক জীবিকা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছেন, অর্থাৎ পরিবার সূত্রে যে জীবিকা পাওয়া যায় তাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক ইত্যাদি। ঠিক আছে, উদাহরণ দিলাম। তারপরে গ, কি কি কারণে মানুষের বাসস্থান পরিবর্তন করে, অর্থাৎ কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে কয়েকটা আমি লিখে দিলাম। দেখুন, মানুষ নানা কারণে তার বাসস্থান পরিবর্তন করে। জীবিকার প্রয়োজন ও চাকরির জন্য অনেকে গ্রাম থেকে শহরে যায়। ভালো শিক্ষার সুযোগ, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসেবার জন্যও মানুষ বাসস্থান বদল করে। আবার বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বাধ্য হয়ে মানুষকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে হয়। এছাড়া নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে। ঠিক আছে, এগুলো আপনারা লিখে দেবেন বাচ্চাদেরকে। তারপরে ঘ, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি, যে কোনো 4টি জেলার নাম লেখো। তাহলে উত্তর কি, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। 23টি জেলা বর্তমানে। 4টি জেলার নাম হলো কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, দার্জিলিং। আরো আপনারা আপনাদের মতো দেখাতে পারেন। তারপরে 2, সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। ক, ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম, সিনথেটিক উল। ওখানে উত্তর হবে পশম, তাই আমরা পশমের উপরে টিক চিহ্ন দেব। তারপরে একটি লুপ্ত জীবিকা হলো কম্পিউটারের দোকান, শাখা ফেরি, এটা হবে শাখা ফেরি, তাই শাখা ফেরির উপরে টিক চিহ্ন দিয়েছি আমরা। তারপরে গ, শিকার করা একটি প্রাচীন নতুন জীবিকা, শিকার করা একটি প্রাচীন জীবিকা, যদিও এটা প্রায় লুপ্ত হয়ে গেছে। তারপরে ঘ, যারা পালকি বয়ে নিয়ে যায় তাদেরকে বলা হয় কোচওয়ান, আর বেহারা, উত্তর হবে বেহারা, পালকির বেহারা। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখুন, ও, মানচিত্রে উত্তর দিক হলো উপরের দিক, নিচের দিক, এটা হবে উপরের দিক। তারপরে চ, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়ি তৈরি করা হয় বালি পাথর দিয়ে, কাঠ, টিন দিয়ে, এটা হবে কাঠ আর টিন দিয়ে। তারপরে 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ আসলে পোস্ট অফিসের নাম্বার, এটা হবে পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। তারপরে খ, ম্যাপ শব্দটির অর্থ হলো মানচিত্র, এখানে মানচিত্র বসাবো। তারপর ড্যাশ গাছের আঁশ খুব শক্ত, এটা হবে শন গাছের আঁশ খুব শক্ত। তারপরে ঘ, খেলোয়াড়রা ড্যাশ পরে, এটা হবে খেলোয়াড়রা জার্সি পরে। তারপরে পাখির ড্যাশ দেহের তাপমাত্রা ধরে রাখে, এখানে হবে পাখির পালক দেহের তাপমাত্রা ধরে রাখে। 4, সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। ক, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, এটা সত্য, তাই এখানে সত্য লিখবো আমরা। তারপরে বাবার বোনকে মাসি বলে, এটা মিথ্যা, বাবার বোনকে পিসি বলে, তাই এটা মিথ্যা। তারপরে যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে রাজমিস্ত্রি, এটাও মিথ্যা, তাদের ঘরামি বলা হয়, তাই এখানে মিথ্যা এটা। পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে, এটা সত্য। যাযাবরদের নির্দিষ্ট বাড়ি থাকে, এটা মিথ্যা, তাদের নির্দিষ্ট বাড়ি থাকে না বলে যাযাবর বলা হয়, এটাও মিথ্যা। ঠিক আছে, এরপরে 5 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে বাম দিকে কিছু জিনিস দেওয়া আছে, ডান দিকে তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। তো বাম দিকে দেওয়া আছে খদ্দর হলো আসলে রাতকানা, রামধনু জলীয় বাষ্প জমে তৈরি হয়, তুলসী পাতা, আবল তাবল লিখেছেন। আর এখানে চোখের রোগ মেঘ, সুকুমার রায়, তুলোর তৈরি মোটা সুতো, বেনি আসহ কলা, সর্দি কাশির ঔষধ। তাহলে খদ্দর হলো আসলে, এটা হবে তুলোর তৈরি মোটা সুতো। তারপরে রাতকানা, রাতকানা অ্যাকচুয়ালি এটা চোখের রোগ, চোখের রোগের সঙ্গে মিলে যাবে। রামধনু, এটা কি বেনি আসহ কলা, এটির সঙ্গে মিলবে। তারপরে জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ, মেঘের সঙ্গে মিলে যাবে। তুলসী পাতা সর্দি কাশির ঔষধ, এটার সঙ্গে মিলবে। আর আবল তাবল লিখেছেন সুকুমার রায়, সুকুমার রায়ের সঙ্গে মিলে যাবে। নেক্সট চলে যাবো আমরা পরের। নিচের ছকের মাধ্যমে কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে সেটা লিখতে হবে। কারা পরে আর কি পরে। ডাক্তার, ডাক্তার এখানে কি পরে, অ্যাপ্রন পরে। তারপরে পুলিশ, পুলিশ খাকি রঙের পোশাক পরে। তারপরে নার্স, নার্স কি পরে, সাদা ধবধবে শাড়ি অথবা স্কার্ট পরে। আর স্কুলের ছাত্রছাত্রী এরা কি পরে, ইউনিফর্ম পরে, তাই না। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখুন, দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2025, তৃতীয় শ্রেণী, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা। 1 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, হাঁটুর ব্যথা, পায়ের পেশির দুর্বলতা সারাতে সাহায্য করে বজ্রাসন, শলভাসন, উত্তর হবে বজ্রাসন, তাই বজ্রাসনের উপরে আমরা
টিক চিহ্ন দেব। তারপরে খ, গোমুখাসন করার সময় মেরুদণ্ড বাঁকা সোজা রাখতে হয়, এটা হবে সোজা রাখতে হয়। তারপরে শাকসবজি কাটার পরে না আগে ধুয়ে কাটা উচিত, এটা হবে আগে, তাই আগের উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে বক্রাসনটি করতে দুপা সোজা বাঁকা করতে বসতে হয়, এটা হবে সোজা করে বসতে হয়। নেক্সট, শূন্যস্থান পূরণ। ফলমূল সবসময় ভালো করে ড্যাশ খাওয়া উচিত, তাহলে ফলমূল সবসময় ভালো করে ধুয়ে খাওয়া উচিত। তারপরে পচা খাবার খেলে ড্যাশ অসুখ করে, তাহলে পচা খাবার খেলে পেটের অসুখ করে। তারপরে গ, শাকসবজি কাটার পর ধুলে তার ড্যাশ নষ্ট হয়, এটা হবে খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। তারপরে বক্রাসন করলে ড্যাশ দূর হয়, বক্রাসন করলে আলস্যতা দূর হয় বা অলসতা দূর হয়। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, বস্তা দৌড় খেলায় কি কি উপকরণ লাগে? উত্তর, বস্তা দৌড় খেলায় চুন, 6টি বস্তা, একটি স্টপ ওয়াচ লাগে। তারপরে খ দেখুন, আলু দৌড় খেলায় উপকারিতা কি? উত্তর হবে, আলু দৌড় খেলায় উপকারিতা, শিক্ষার্থীর হৃত সংবহন ও সহনশীলতা বৃদ্ধি পাবে, গতির সঙ্গে দিক পরিবর্তন ক্ষমতা ক্ষিপ্রতা বৃদ্ধি পাবে, আনন্দ সহকারে খেলতে থাকবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখুন। তারপরে গয়ের দাগে দেখুন, বজ্রাসনের দুটি উপকারিতা লেখো। তাহলে উত্তর কি হবে? বজ্রাসনের দুটি উপকারিতা কি? আমি সবগুলোই লিখে দিয়েছি, আপনারা দুটো যে কোনো করাতে পারেন। হাঁটুর ব্যথা, পায়ের পেশির দুর্বলতা সারাতে সাহায্য করে, খিদে বাড়ায়, গ্যাস অম্বল সহ হজমের গন্ডগোল দূর হয়, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, শরীর ও মনকে শক্তিশালী করে। ঠিক আছে, হয়ে গেল এই প্রশ্নটা। এবারে আমরা চলে যাব পরবর্তী পরীক্ষার জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শারীরিক ও মানসিক বিকাশ। এখান থেকেও 15 নাম্বার থাকবে। প্রথমে দেওয়া আছে 5টি সুঅভ্যাস লেখো, যে কোনো 5টি সুঅভ্যাস আপনারা লিখে দেবেন। আমি একটা লিখে দিয়েছি, দেখুন আমি এখানে লিখে দিয়েছি, যে ভালো অভ্যাস মানুষকে সৎ, শৃঙ্খল ও সুন্দর জীবনের পথে চালায় তাকে সুঅভ্যাস বলে। 5টি সুঅভ্যাস হলো নিয়মিত স্নান করা, সময় মতো খাবার খাওয়া, প্রতিদিন পড়াশোনা করা, বড়দের কথা মানা অর্থাৎ বড়দের শ্রদ্ধা করা, সবসময় সত্য কথা বলা। ঠিক আছে, আরো অনেক আছে, অনেকগুলো সুঅভ্যাস আছে, আপনারা সেগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। তারপরে দেখুন এখানে বলছে যে চিত্রটি রং করো, এই যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি রং করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন শেষ করি।